একাত্তরের অমীমাংসিত ইস্যু দুবার সমাধানের দাবি পাকিস্তানের, একমত নয় বাংলাদেশ। আলোচনায় সুরাহার আশা পররাষ্ট্র উপদেষ্টার। দুই দেশের মধ্যে 6 চুক্তি ও সমঝোতা সই। 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. আমি অবশ্যই একমত না, একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত। তাইলে আমরা একমত হয়েছি যে আমরা এটা নিয়ে কথা বলবো আলাদাভাবে। যমুনা প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বৈঠক, বিএনপি চেয়ারপারসন ও জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছে আমি আফরোজা মহতশি এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে হাতাহাতি, বিএনপির রুমিন ফারহানা ও এনসিপির আতাউল্লাহর পাল্টাপাল্টি অভিযোগ, সিইসির কাছে বিচার দাবি হাসনাত আব্দুল্লাহ। ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের হয়রানির অভিযোগ ছাত্রদলের, কমিশনের পক্ষপাতিত্ব দেখছে শিবির। ভোটার তালিকা থেকে ছবি বাদ চেয়ে রিট রাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু। মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন চান রোহিঙ্গারা, কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনে তুলে ধরলেন নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতা। 40 দেশের প্রতিনিধির অংশগ্রহণ। একাত্তর কোনো অমীমাংসিত ইস্যু নয়, অতীতে বিষয়টি সমাধান করেছে পাকিস্তান। দুপুরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তবে ইসলামাবাদের এমন অবস্থানের সঙ্গে ঢাকা একমত নয় বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই বৈঠকে একটি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ। এদিন বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বাংলাদেশ ও পাকিস্তান দুদেশের নাম একসঙ্গে উচ্চারিত হলেই সামনে চলে আসে একাত্তর প্রসঙ্গ। যে মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর চরম নৃশংসতার সামনে দাঁড়িয়ে গণহত্যার শিকার হয়েছিল নিরস্ত্র বাংলাদেশি। স্বাধীনতা অর্জনের 54 বছর পরও ঢাকা ইসলামাবাদ কূটনৈতিক সম্পর্কের সমীকরণ না মেলার পেছনে দায় আছে ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলোর। জুলাই গণঅভ্যুত্থানের পর যখন সম্পর্ক উন্নয়নে সচেষ্ট দুই দেশ, তখনও গণহত্যার দায় স্বীকার আর ক্ষমার প্রসঙ্গে ধরা পড়ে আক্ষেপ আর বৈপরীত্য। ঢাকায় প্রথমবারের মতো দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে ইসহাক দার বলেন, একাত্তর কোনো অমীমাংসিত ইস্যু নয়। অতীতে 2 দফায় এ বিষয়ে সমাধানের দাবি করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. তবে একাত্তর প্রসঙ্গে ইসহাক দারের এমন দাবির সঙ্গে একমত হতে পারেনি ঢাকা। যদিও দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে অমীমাংসিত বিষয়গুলোকে সমাধানের ব্যাপারে উভয়ই সম্মত বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমি অবশ্যই একমত না, একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত। তাইলে তাদের মতো করে, তাই না? ঝট করে আমরা একদিনে বসে এটা সমাধান করতে পারবো না। এত 24 বছরের কি বলে 54 বছরের ইস্যু। আমরা একমত হয়েছি যে আমরা এটা নিয়ে কথা বলবো আলাদাভাবে, এমনভাবে যাতে করে এই জিনিসগুলিকে আমরা পেছনে ফেলতে পারি। এর আগে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল 10টায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এরপর হয় প্রতিনিধি পর্যায়ের বৈঠক। আলোচনা শেষে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপে একটি চুক্তি হয়। এছাড়াও স্বাক্ষর হয়েছে 5টি সমঝোতা স্মারক। We also signed today 1 agreement and 5 MOUs. Total 6 documents have been signed, and I think it's a great beginning. বৈঠকে দুই পক্ষ বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। আমাদের বাণিজ্য ভারসাম্য আমাদের দুই পক্ষে, সেটাও আমরা উল্লেখ করেছি। আমরা তাদের বাজারে কিছু প্রবেশাধিকার চাইছি, বিশেষত সাফটার অধীনে যেন আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়। টেক্সটাইল, জ্বালানি, ঔষধ শিল্প, কৃষিপণ্য, তথ্য প্রযুক্তি, এই খাতগুলিকে আমরা বেশি সম্ভাবনা বলে মনে করেছি। এদিকে বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বৈঠকে উভয় নেতা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। পরে প্রধান উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র সংবলিত একটি গ্রাফিতি বই তুলে দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর হাতে। জুমান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।
বিএনপির বেগম খালেদা জিয়া ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদারের সঙ্গে বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সুন্দর রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে বিএনপির চেয়ারপারসনকে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। এদিকে সৌজন্য সাক্ষাতে বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্যের আকাঙ্ক্ষার কথা পাকিস্তানের মন্ত্রীকে জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। 2012 সালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানির পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাকদার। রোববার সন্ধ্যা 7টার কিছু আগে গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন অংশ নেন। প্রায় 45 মিনিট বৈঠক শেষে ফিরোজা ছেড়ে যান ইসহাকদার। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিএনপি জানায়, খালেদা জিয়া ও ইসহাকদারের সঙ্গে দুই দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। উঠে এসেছে সার্ক ইস্যুও। দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে সে কথা উনি বলেন। এর আগে দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। পরে দলটির নেতারা জানান, বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় জামায়াত। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আরেকটি বলেছেন যে আজকে মুসলিম উম্মার জন্য একটি লিডারশিপটা খুব প্রয়োজন এবং এটা কম্বাইন্ডলি যেন এরকম একটা লিডারশিপ তৈরি হতে পারে সে ব্যাপারেও নির্দিষ্ট আকর্ষণ করেছেন। বাংলাদেশ এবং পাকিস্তান দুটি ভাতৃপ্রতিম দেশ, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, কি বিষয়ে আমরা একসাথে কাজ করতে পারি। সাক্ষাতে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের উন্নয়নের বিষয়েও কথা হয়েছে বলে জানান দলটির নায়েবে আমির। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসির শুনানিতে মারামারি করেছে বিএনপি ও এনসিপি। সিসির সামনেই একে অপরকে কিল ঘুষি মারেন দুপক্ষের লোকজন। পাল্টাপাল্টি অভিযোগ করেন দুই দলের নেতা রুমিন ফারহানা ও মোহাম্মদ আতাউল্লাহ। পরে ইসিতে সংবাদ সম্মেলন করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির দফতর সম্পাদকের ভূমিকা পালন করছে কমিশন। সিএসির কাছে সুষ্ঠু বিচার চান তিনি। সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে নজিরবিহীন ঘটনার সাক্ষী হল নির্বাচন কমিশন। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের আপিল শুনানি ঘিরে মুখোমুখি অবস্থান নেয় বিএনপি ও এনসিপি। সিইসির সামনে কিল ঘুষি হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। উদ্বুদ্ধ পরিস্থিতিতে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে শুনানি। বহু চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ইসি কর্মকর্তারা। মারামারির ঘটনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন বিএনপি নেতা রুমিন ফারহান ও এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহ। তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে, কথা বলেই যাচ্ছে, আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি এবং যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। শুনানিতে আমি কথা বলতে যাব, ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠিপিটা করে। হাতাহাতির ঘটনায় ইসিতেই সংবাদ সম্মেলন করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। কমিশন বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকা পালন করছে অভিযোগ করে সিইসির কাছে বিচার চান তিনি। নির্বাচন কমিশন যেভাবে দলকানা একটি দলের প্রতি একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জের মতো কাজ করছে, সেটি আমাদের যে নির্বাচনমুখী আমরা হচ্ছি সেটির অন্তরায় বলে আমরা মনে করছি। ইসি জানায়, নিরপেক্ষভাবে পেশাদারত্বের সঙ্গে সীমানা পুনর্নির্ধারণের কাজ চলছে। ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন নদী, যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, জনগণের যাতায়াতের ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলো সুবিধা অসুবিধা বিবেচনায় রেখেছি। বুধবার পর্যন্ত চলবে সীমানা পুনর্নির্ধারণের শুনানি। এরপর দাবি আবেদন আপত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গণভোটে নয়, সংবিধানের মূল নীতি নির্বাচিত সরকার পরিবর্তন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে
জিয়া পরিবারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। লুটের অস্ত্র উদ্ধার না হলে নির্বাচনের সময় বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন রিজভী। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত 15 বছরে আওয়ামী সরকারের লুটপাটের কারণে উন্নয়ন হয়নি। এবার গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এই দেশকে একটি সিস্টেমে আনতে হবে, যে সিস্টেমের নাম হচ্ছে গণতন্ত্র। কেন গণতান্ত্রিক সিস্টেমে যাব? আমরা তো একদলীয় সিস্টেম কেন এই দেশে আমরা করব না? তার কারণ হচ্ছে আমরা এই দেশে মানুষের কল্যাণে কাজ করি, এই দেশের উন্নয়নে কাজ করি, এবং এই গণতান্ত্রিক সিস্টেম এমন একটি সিস্টেম যে সিস্টেমের মধ্যে জবাবদিহিতা রয়েছে। অর্থাৎ আমি একটু আগে যেটা বলেছি, রাস্তায় যেমন গাড়ি চালক যা খুশি তাই করতে পারে না, যেভাবে খুশি সেভাবে গাড়ি চালাতে পারে না, ঠিক একইভাবে যারা এই দেশ পরিচালনা করবে তারাও কিন্তু যা খুশি তাই করতে পারে। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন মানেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি শীর্ষক বৈঠকে একথা বলেন তিনি। বলেন, প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলে ভোট কেন্দ্র দখলে পেশি শক্তি ব্যবহার হবে। এর আগে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির বলেন, বিদেশি শক্তির ফাঁদে পড়ে একটি মহল সংস্কার ছাড়াই নির্বাচনের পায়তারা করছে। সংস্কারবিহীন শাসন মানে সেই ফেসিবাদের শাসন। সংস্কারবিহীন বাংলাদেশ মানে আমাদের বিগত অন্ধকারে ঢুকে যাওয়ার সেই বাংলাদেশ। সুতরাং সংস্কারবিহীন নির্বাচন এই নতুন বাংলাদেশের বিরুদ্ধে এবং একটি সঠিক নির্বাচনের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্র রুখে দেব এবং সংস্কার বাস্তবায়ন হবে, এবং বাস্তবায়িত সংস্কারের ভিত্তিতে নির্বাচন হবে ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে ছাত্র শিবির। নারী প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির অভিযোগ করে ছাত্রদল। এদিকে ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি প্রদর্শনের বিরুদ্ধে রিট করেছেন 4 শিক্ষার্থী। নির্বাচনী হাওয়া বইছে ঢাবি ক্যাম্পাসে। 26 তারিখের আগে নির্বাচনী প্রচার প্রচারণায় নিষেধাজ্ঞা থাকলেও মতবিনিময় সভা ও কুশল বিনিময়ের মতো কার্যক্রম চলছে জোরে সোরে। রোববার সকালে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন ছাত্র শিবিরের জিএস পদপ্রার্থী ফরহাদ। এদিকে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান ভিপি প্রার্থী সাদিক কায়েম। ইউনিভার্সিটি প্রশাসন সম্ভবত সব ক্ষমতার পরিচয় দিতে পারছেন না এবং একটি দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ বারবার করছেন। কোনো একটি ছাত্র সংগঠনকে আপনারা স্পেশাল ফেভার দিচ্ছেন, বরং আপনাদের দায়িত্ব হবে লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে ছাত্রদল। নারী প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। নারীদের ছবি জুম করে করে তুলে বিভিন্ন নারী বিদ্বেষী যে আচরণ, সুতরাং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে বারংবার মুক্তিযুদ্ধ এবং নারীদের বিষয়ে আপনারা বারবার কুৎসরটনা করেছেন। সব প্রার্থীর ডোপ টেস্ট করার দাবি জানিয়েছেন মোসাদ্দেক জুবাইর প্যানেলের প্রার্থীরা। এছাড়াও ব্যালট পেপারে প্রার্থীদের ছবি সংযুক্ত করা, ভোট কেন্দ্র বৃদ্ধি সহ 6টি দাবি করেন প্রতিরোধ পর্ষদ প্যানেল। ডোপ টেস্টের মাধ্যমে যে সমস্ত প্রার্থীরা নির্বাচন করতে আগ্রহী তাদেরকে হচ্ছে তারা মাদকাসক্ত কিনা এটা চিহ্নিত করা হোক। ভোট কেন্দ্র আরও বাড়াতে হবে। অনাবাসিক শিক্ষার্থীদেরকে এই বিশ্ববিদ্যালয় ভোট কেন্দ্রে কিভাবে নিয়ে আসা যায় তার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করতে হবে। এদিকে ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি প্রদর্শনের বিরুদ্ধে রিট করেছেন 4 শিক্ষার্থী। কর্তৃপক্ষের এটা নিশ্চিত করা জরুরি যাতে হচ্ছে প্রত্যেক শিক্ষার্থীর প্রাইভেসি যাতে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গারা খাদ্য ও কাপড়ের জন্য বাংলাদেশে আসেনি, অত্যাচারিত হয়ে নিজের দেশ ছেড়েছে। কক্সবাজারে শুরু হওয়া 3 দিনের আন্তর্জাতিক সংলাপে দ্রুত মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন রোহিঙ্গারা। কক্সবাজারের ইনানীতে এক হোটেলে এই সম্মেলনে অংশ নিয়েছেন 40টি দেশ ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সব সংগঠনের প্রতিনিধি সহ বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর নেতারা। অংশ নেন প্রায় 100 খানেক রোহিঙ্গারাও। বক্তব্যে নিজেদের উপর চলা ভয়াবহ নির্যাতনের কথা তুলে ধরেন তারা। দ্রুত নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
সোমবার সকালে সম্মেলনের দ্বিতীয় দিনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রামে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এদিকে নিহত কিশোরের বাড়িতে চলছে শোকের মাতম। ফটিকছড়ি ঘুরে এসে শফিকুল আলমের রিপোর্ট। কখনো গান গেয়ে আবার কখনো স্লোগান দিয়ে গণপিটুনি, চোর সন্দেহে মব সৃষ্টি করে মধ্যযুগীয় কায়দায় হত্যা। গত 22 আগস্ট মব নামের বর্বরতার বলি হলো ফটিকছড়ির কিশোর রেহান মাহিন। রেহানের পরিবারে এখন সুখের মাতম। পাগল প্রায় মা। স্বজনরা জানান মৃত্যুর আগে পানি চেয়েও মেলেনি। হাত দোয়ান এলে করে ব্রিজ রুদ দিদি এলে এলে শুধু ইদিয়ার বাজ যাই ইদিয়ার বাজ আর আপটা টিও লাগ দুনো সম্পত্তি লাগ দুনো কিছু লাগ দুনো গত শুক্রবার রাতে শহর থেকে ফিরছিল 3 বন্ধু রেহান, মানিক ও রাহাত। রাত 3টার দিকে কাঞ্চননগর নিজ বাড়ির পাশে চোর সন্দেহে সেতুর রেলিং এর সঙ্গে হাত পা বেঁধে 3 জনকে গণপিটুনি দেয়া হয়। নিজ দোকানের সামনেই ভোরে পানি করে নিস্তেজ হয়ে মারা যায় রেহান। সকালে যখন ও পানি যাচ্ছে, আঙ্কেল আমাকে একটু পানি দাও, ফুফি আমাকে একটু পানি দাও, তখন এলাকার কয়েকজন লোক ওকে পানি দেওয়ার জন্য চেষ্টা করছে, তো নোমান পানি দিতে দেয় না। যে লোকগুলো আছে এগুলোর সবাই ফাঁসি চাই। আমরা পাঁচটা লোক আছে, মেইন আসামি 5 জন আছে। ঘটনার পরে নিহতের মা বাদী হয়ে মামলা করলে 5 আসামির মধ্যে নোমান ও আজাদকে গ্রেফতার করে পুলিশ। পলাতক রয়েছে নাজিব মাস্টার, মহিউদ্দিন ও তৈয়ব। বাকি 3 জনকে ধরার অভিযান অব্যাহত আছে এবং যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে তারা বিজ্ঞ আদালতে ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করে অলরেডি জবানবন্দি দিয়েছে। আইন ও সালিশ কেন্দ্র বলছে গত 10 মাসে দেশে 172 জনকে বিভিন্ন অপবাদে মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পাবনার চাটমোহরে প্রাণ ডেইরি মাদার সেন্টারের ইনচার্জ সিরাজুল ইসলামের উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। তবে সন্দেহের তীর উঠেছে ফ্যাক্টরিতে ভেজাল দুধ সরবরাহকারীদের দিকে। চিকিৎসা সেবা নিয়েছেন ভুক্তভোগী। আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। সন্ত্রাসীদের হামলায় দেশীয় অস্ত্রের আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে নিজ বাড়ির বিছানায় পাবনার চাটমোহরের প্রাণ ডেইরি মাদার সেন্টারের ইনচার্জ সিরাজুল ইসলাম। 22 আগস্ট রাত 11টার দিকে প্রতিদিনের মতো কাজ শেষ করে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন সিরাজুল ইসলাম। পথে কর্মস্থলের সামনেই চাটমোহরের বাঘাবাড়ি মহাসড়কে উঠতেই তার মোটরসাইকেলের গতিরোধ করে হেলমেট পরিহিত এক ব্যক্তি। এরপর আরও 3 জন এসে লোহার রড দিয়ে সিরাজুল ইসলামের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এই যে হত্যার উদ্দেশ্যে যে অ্যাটাক করছে, এই বিচার আমি সুষ্ঠু বিচার চাই। দীর্ঘদিন ধরে আজাদ ডেইরি নামে দুধ সরবরাহকারী একটি প্রতিষ্ঠান ভেজাল দুধ সরবরাহ করে আসছিল প্রাণ কোম্পানিতে। 4 বার বাধা দেওয়ার পাশাপাশি এসব ভেজাল দুধ ফ্যাক্টরিতে গ্রহণের অস্বীকৃতি জানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে রাতের আঁধারে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী ও তার সহকর্মীদের। আমাদের কোম্পানির রুলস অনুযায়ী 2 মাসে 5 বার যদি রিজেক্ট হয় তাহলে কোর্টটা বন্ধ হয়ে যায়। এই রাগে তারা আমার উপর আক্রমণ করছে। আমাদেরকে খুব আতঙ্কের মধ্যে রাখছে, বিভিন্ন ধরনের হুমকি ধামকি, ভয় ভীতির মাধ্যমে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 4 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 2 জন নামে আর অজ্ঞাতনামা আছে কয়েকজন। ঠিক আছে, মামলা হয়ে গেছে, মামলার অন্যান্য কার্যক্রম চলতেছে। চাটমোহর প্রাণ ডেইরি মাদার সেন্টারে প্রতিদিন প্রায় 50 থেকে 60 হাজার লিটার দুধ ক্রয় করা হয়। সময় সংবাদ, পাবনা। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে রোড ম্যাপ তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। আর 2 দেশেই বিপুল সম্ভাবনা আছে উল্লেখ করে আন্তর্জাতিক বাজারে সমন্বিতভাবে নিজেদের ব্যবসা সম্প্রসারণের তাগিদ দিয়েছেন তিনি। ঢাকা সফরের শেষ দিনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। প্রথমবারের মতো 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান শেষ দিন রোববার বিকেলে বৈঠকে বসেন দেশের শীর্ষস্তরের ব্যবসায়ীদের সঙ্গে। মতিঝিলে FBCCI আয়োজিত এই সভায় উঠে আসে 2 দেশের ব্যবসায়িক সম্ভাবনার কথা।
এ সময় পর্যটন, পাট, চা, চিনি সহ বিভিন্ন খাতে সম্ভাবনার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। দেশটির উচ্চ শুল্ক কমানোর আহ্বান জানিয়ে বাংলাদেশে বিনিয়োগের প্রত্যাশা তুলে ধরেন তারা। সভায় FBCCI এর প্রশাসক বলেন, সম্ভাবনা কাজে লাগাতে পারলে উপকৃত হবে দুই দেশ। For connectivity, first thing is we must start a flight at least once a week. And has a growing export capacity by sourcing more tea from Bangladesh. Pakistan can not only diversify the supply but also reduce cost. বন্ধুপ্রতিম দেশ হিসেবে পাকিস্তানকে আমরা কাছে পেয়েছি, এজন্য আমার অনুরোধ থাকবে এই সেক্টর থেকে আমরা 100% এক্সপোর্টের মধ্যে বড় অঙ্কের এক্সপোর্ট আশা করি। We firmly believe that by working together we can unlock new opportunities for our businesses and contribute to the prosperity of our people. এ সময় জাম কামাল খান জানান, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণে রোডম্যাপ তৈরির কাজ চলছে। পাশাপাশি দ্রুতই ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর আশা ব্যক্ত করেন তিনি। We are working on the road framework draft, and at the same time we'll start working on a PTA or a FTA draft also, which is very important for both the countries. It's a very high time that the economies of both the countries, which can benefit each other in the long run, it's final negotiating times, and inshallah sooner you will be seeing the flight connectivity improve. দুই দেশে বিপুল সম্ভাবনা আছে উল্লেখ করে আন্তর্জাতিক বাজারে সমন্বিতভাবে নিজেদের ব্যবসা সম্প্রসারণের তাগিদ দেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান ৬২, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৩%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান ৫৪, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৬। রাজশাহী বিভাগে বায়ুর মান ৭৪, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৯০। সিলেট বিভাগে বায়ুর মান ৭৯, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৮%। খুলনা বিভাগের বায়ুর মান ৬৬, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৮। বরিশাল বিভাগে বায়ুর মান ৬৪, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৩। রংপুর বিভাগের বায়ুর মান ৬৯, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৬। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান ৬৫, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৯%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো ঢাকা ৬২ আর সবচেয়ে খারাপ সিলেট ৭৯। গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে অস্ট্রেলিয়ায়। রোববার দেশটির ৪০টিরও বেশি জায়গায় হাজারো মানুষ জমায়েত হন। অস্ট্রেলিয়া থেকে MS আমিনুল রুবেলের রিপোর্ট। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আবারও বিক্ষোভে উত্তাল অস্ট্রেলিয়া। স্থানীয় সময় রোববার দিনব্যাপী অস্ট্রেলিয়া জুড়ে ফিলিস্তিনপন্থী জনতা ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। এর আগে দেশটিতে এ ধরনের অন্তত ৯৭টি সমাবেশ হলেও ধারণা করা হচ্ছে জনসমাগম ও ব্যাপ্তির দিক থেকে এটি ছিল অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় সমাবেশ। দেশটির প্রতিটি বড় শহরে গাজায় ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ভিন্ন ভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়। সিডনির পর এবার মেলবোর্নে সমাবেশে উপস্থিতির সংখ্যা লক্ষাধিক বলে দাবি করেছে স্থানীয় সংবাদ মাধ্যম। নানান নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রিসবেনের পার্লামেন্ট হাউসের সামনে ৫০,০০০ মানুষ উপস্থিত হয়। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানী পার্থের কেন্দ্রবিন্দুতে আন্দোলনে অন্তত ২৪,০০০ বিক্ষোভকারী অংশ নেন। এছাড়া অ্যাডিলেডে ১০,০০০ মানুষ ইসরায়েল বিরোধী মিছিলে অংশগ্রহণ করেন। এই প্রথম রাজধানী ক্যানবেরা ও দূরবর্তী ডারউইনেও শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে। এছাড়া তাসমানিয়ার হোবার্টে ও কেয়ান্সেও সমাবেশ অনুষ্ঠিত হয়। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজির ইসরায়েল বিরোধী অবস্থানের পর সমাবেশে উল্লেখযোগ্য হারে রাজনৈতিক নেতাদের শান্তির পক্ষে বক্তৃতা দিতে দেখা যায়। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।
ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামের বর্তমান অবস্থা মর্মাহত করেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। সংস্কার কাজ 2026 সালের মধ্যে সম্পন্ন হবে বলে প্রত্যাশা তার। এরপরেই ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। নারায়ণগঞ্জ থেকে আরও ক্রিকেটার তুলে আনতে পৌর স্টেডিয়ামে বাড়ানো হবে উইকেটের সংখ্যা বলেও এ সময় জানিয়েছেন বুলবুল। একই সঙ্গে জেলাটিতে চালু করা হবে কোচেস ট্রেনিং প্রোগ্রাম। আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে নারায়ণগঞ্জের ক্রীড়াপ্রেমীদের উন্মাদনা। ব্যাট বল তুলে রেখেছেন অনেক আগে আইসিসি এসিসির পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তা। তবে টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের প্রতি ভালোবাসা কমেনি এতটুকু। ফটোগ্রাফের যুগে বুলবুলের একটা অটোগ্রাফের জন্য খুদে ক্রিকেটারদের কাড়াকাড়ি। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির উদ্যোগে আয়োজিত ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সঙ্গে বোর্ডের সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম। সবার আগে পরিদর্শন করেন শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম, যা ফতুল্লা স্টেডিয়াম নামেই পরিচিত। লম্বা সময় খেলার অনুপযোগী ঢাকার অদূরে আন্তর্জাতিক এই ভেন্যু, যা দেখে মর্মাহত বোর্ড সভাপতি। ফতুল্লা মাঠটা দেখে আসলাম, আমার কান্না পাচ্ছিল যে শাহরিয়ার নাফিস অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিল, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হয়েছিল, এশিয়া কাপের খেলা হয়েছিল। সেই মাঠটার অবস্থা অত্যন্ত করুণ। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাহাঙ্গীর আলম, রনি তালুকদারদের মতো ক্রিকেটার উঠে এসেছেন নারায়ণগঞ্জ থেকে। তবে পর্যাপ্ত ফ্যাসিলিটির অভাবে সেই পথ বন্ধ হওয়ার পথে। স্থানীয় সংগঠকরা তুলে ধরেছেন তাদের চাহিদা। নতুন অ্যাডহক কমিটি নারায়ণগঞ্জের অচল ক্রীড়াঙ্গন পুনরায় সচল করতে নিচ্ছে সব উদ্যোগ। আপনাদের থেকে যদি একটু সাহায্য পাই, এই ছেলে মেয়েগুলিকে আমরা ভবিষ্যৎ গড়ে দিতে পারবো, সেই ধরনের ভবিষ্যৎ যেটা নিয়ে আপনারা গর্ব করতে পারবেন। পৌর স্টেডিয়াম পরিদর্শনের পর জেলার নারী ক্রিকেটারদের ফ্যাসিলিটি দেখতে নারায়ণগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়েও পরিদর্শন করেন বিসিবি কর্তারা। আমরা কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটি, যেমন ধরেন যে এই যে এখানে 3টা উইকেট কেন থাকবে, এখানে থাকা উচিত অ্যাটলিস্ট 15টা থেকে 20টা উইকেট। কোনো লো কস্ট ইনডোর করতে পারি এবং এই আউটডোর ফ্যাসিলিটিটা যদি ডেভেলপ করতে পারি, খুব অনায়াসেই আমরা একটা হাই পারফরমেন্স সেন্টার এখানে করতে পারবো। বিসিবির পাশাপাশি জেলা প্রশাসনের মাধ্যমে মাঠ প্রাপ্তির প্রত্যাশা নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ৭১ ইস্যু সমাধানের দাবি পাকিস্তানের, একমত নয় বাংলাদেশ। আলোচনায় সুরাহারা শাহ, প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন ও জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ। সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে হাতাহাতি। বিএনপির রুমিন ফারহানা ও এনসিপির আতাউল্লাহর পাল্টাপাল্টি অভিযোগ। সিইসির কাছে বিচার দাবি হাসনাত আব্দুল্লাহ। এবং ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের হয়রানির অভিযোগ ছাত্রদলের, কমিশনের পক্ষপাতিত্ব দেখছে শিবির। ভোটার তালিকা থেকে ছবি বাদ চেয়ে রিট, ডাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।